রূপক আজকে সকালবেলা চোখ খোলার পরেই আমি বুঝতে পেরেছি শুধুমাত্র তুমিই যেটা চাইবে সেটাই যে সবসময় হবে সেটা কিন্তু একেবারেই নয়। প্রকৃতি যদি না চায় কোনো কিছুই সঠিকভাবে হবে না। আজকের ব্লগটা রাত থেকে শুরু হয়েছে এটা ভেবে একেবারেই ভুল করো না। আজকে সকালটা শুরু হয়েছে ভোর থেকে। দার্জিলিং এ আসলে কিন্তু ঘুমের সাথে একেবারেই সম্পর্ক ভালো রাখলে চলবে না। ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করেই তোমাদেরকে সকাল সকাল উঠে পড়তে হবে। সকাল সকাল বললেও ভুল হবে, তোমাদের ভোর ভোর উঠে পড়তে হবে। এই যেরকম আমরা 3:30-র সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর সব থেকে সুন্দর জিনিসটা দেখবো বলে। আমাদের গাড়ি আসার কথা ছিল ভোর 3:30-র সময়, সেই মতো 3টের সময় উঠে আমরা একদম রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু ঘড়ির কাঁটায় যখন 4টে বাজে তখনও পর্যন্ত আমাদের গাড়ি আসেনি। এরপরে গাড়ির ড্রাইভারকে বেশ কয়েকবার ফোন করার পর তিনি ফোনটা ধরে জানায় তার গাড়িটা খারাপ হয়ে গেছে, সে আসতে পারছে না। কিন্তু তিনি আমাদের পুরোপুরি হতাশ করেনি, তিনি আমাদের জানায় কিছুক্ষণ অপেক্ষা করতে তিনি একটা অন্য গাড়ির ব্যবস্থা করে গাড়ি পাঠিয়ে দিচ্ছে। ঝামেলা যে শুধুমাত্র এখানেই শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু একেবারেই নয়, আসল ঝামেলা শুরু হয়েছিল ঠিক এর পর থেকে। গাড়ি আমাদের যখন টাইগার হিলের দিকে এগিয়ে চলে তখন কিছু পুলিশ অফিসার আমাদের গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল এবং আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিল তার কাছে টোকন দেখতে চায়। প্রথমে আমরা বিষয়টা বুঝতে না পারলেও ধীরে ধীরে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হলো। দার্জিলিং এ এখন একটা নতুন নিয়ম চালু হয়েছে, কোনো গাড়ির ড্রাইভার যদি ট্যুরিস্ট নিয়ে ভোরবেলা টাইগার হিল যেতে চায় তাহলে সেই গাড়িকে আগের দিন রাত্রির 8টার মধ্যে একটি টোকন করাতে হবে, যার মূল্য পড়বে 200 টাকা। আমাদের কাছে প্রথমে যে গাড়ির আসার কথা ছিল সেই গাড়ির কিন্তু টোকেন করানো ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে যে গাড়িটি আসে তার কিন্তু কোনো টোকেন করানো ছিল না। আমরা যে দাদার গাড়িতে গিয়েছিলাম সেই দাদা পুলিশ অফিসারদের সমস্ত ঘটনাটা খুলে বলেছিল এবং অনেক রিকোয়েস্টও করেছিল, কিন্তু ওখানকার পুলিশ অফিসাররা আমাদের কোনো রকম সাহায্য করেনি। যখন আমরা জানতে পারলাম আমরা টাইগার হিল যেতে পারবো না, না চাইতেও চোখ থেকে অনবরত জল বেরিয়ে আসছিল, তখন সেই দাদা আমাদের সান্ত্বনা দেয় এবং বলে টাইগার হিলে প্রচন্ড ভিড়, তোমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবো যেখান থেকে তোমরা সকালের কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পাবে। এখানে এসে যখন চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম মনের মধ্যে থাকা রাগ, অভিমান, কষ্ট নিমেষের মধ্যে সব উধাও হয়ে গেল। অবশেষে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে আজকে আবার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্ধা। দার্জিলিং এ আসলেই যে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে তা কিন্তু একেবারেই নয়। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও বেশ কিছু লেখায় আমরা জানতে পেরেছি তিনি কিন্তু অনেকবার দার্জিলিং এ এসেও সরাসরি কাঞ্চনজঙ্ঘার দেখা পায়নি। সকালে স্নিগ্ধ বাতাস আর সামনে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য এ যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘার উপরে যখন সূর্যের প্রথম কিরণটা এসে পড়ছিল মনে হচ্ছিল কেউ যেন সোনালী চাদর দিয়ে ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘাটাকে ঢেকে দিচ্ছে। এতদিন সকলের কাছে শুনে এসেছি ভোরের কাঞ্চনজঙ্ঘা নাকি 3বার রং বদলায়, আজকে সেই দৃশ্য নিজের চোখের সামনে দেখে একবারের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে টেম্পারেচার ছিল প্রায় 3-এর কাছাকাছি। নিজেরা মন ভরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর বাড়িতেও ফোন করে নিয়েছিলাম। এরপর মা, বাবা, অরি সবাই মিলে কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর দৃশ্য উপভোগ করলো। আমি অনেকের কাছেই শুনেছি কাঞ্চনজঙ্ঘা সকালবেলা 3বার রং পরিবর্তন করে, আমরা আসার পর কিন্তু চোখের সামনে সেই 3বার রং পরিবর্তনটা দেখতে পেয়েছি। প্রথম যখন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছিলাম তার রং ছিল সাদা, ধীরে ধীরে সূর্যের কিরণটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছিল তার রং হয়ে গিয়েছিল কমলা, আর তারপরে হয়ে গিয়েছিল হলদে। এই দৃশ্য যে কতটা সুন্দর তা হয়তো মুখের ভাষায় প্রকাশ করে আমি তোমাদের বলতে পারবো না। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার পর টাইগার হিলে যেতে না পাওয়ার দুঃখটা একেবারেই ভুলে গিয়েছিলাম। এখান থেকে 30 টাকা করে কফি খেয়ে আমরা চললাম এবার ঘুম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ রেল স্টেশনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আমরা যখন এসেছিলাম সেই মুহূর্তে কোনো রকম টয় ট্রেন স্টেশনে ছিল না, তাই আমরা সোজা চলে গিয়েছিলাম পার্কের মধ্যে। এই পার্কে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে টিকিট মূল্য দিতে হয়েছিল, যদিও সেই সময় পার্কটা পুরোপুরি খোলা হয়নি, পার্কটা শুধুমাত্র একজন পরিষ্কার করছিল, তিনিই আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল। ছোটখাটো হলেও ঘুম স্টেশনটা ছিল বেশ সাজানো গোছানো আর পরিষ্কার। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রির বাইরে রেল লাইনের উপরে বেশ কয়েকটা দোকান বসেছিল, এখানে গিয়ে যা বুঝলাম অন্যান্য দোকানের থেকে এখানে দামটা অনেকটাই বেশি। সেই কারণে এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। দার্জিলিং এর সমস্ত টুরিস্ট স্পটগুলোই খুব সকাল সকাল ওপেন হয়ে যায়। সানরাইজ দেখার পর কি করব এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার একেবারেই কোনো কারণ নেই।
সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এই জায়গাটায় পরে আসবো, চলো আগে মনেস্ট্রি থেকে ঘুরে আসি। মেন গেট থেকে ঢুকে তোমাদের কিন্তু অনেকটাই নিচের দিকে এগিয়ে আসতে হবে। যারা দার্জিলিং এ এসে পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরবে, সেই গাড়ির ড্রাইভাররা অনেক সময় এই ঘুম মনেস্ট্রিতে আনতে চায় না। তোমরা অবশ্যই এই ঘুম মনেস্ট্রিটা একবার হলেও ভিজিট করবে, আশা করি হতাশ হবে না। এখানকার পণ্ডিতদের থেকে আমাদের ওই দিককার পুরোহিতের পোশাক আশাক কিন্তু একেবারেই আলাদা। এই মনেস্ট্রির চারিধারে প্রচুর দোকান রয়েছে, কিন্তু এখানকার প্রাইস আমার একটু বেশিই লেগেছে, তাই আমি এখান থেকে কিছুই সেইভাবে নিইনি। চলো এবার মনেস্ট্রির ভেতরটা ভালো মতো ঘুরে আসা যাক। মনেস্ট্রির ভেতরে পা রাখা মাত্রই সবকিছু যেন অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। বাইরের কোনো শব্দই যেন কান পর্যন্ত আর আসছে না। অনেকেই দেখলাম শুধুমাত্র সামনে থেকে প্রণাম করে চলে যাচ্ছে, কিন্তু ভেতরে এসে দেখলাম কেউ যদি মনে করে গোটা মনেস্ট্রিটাকে প্রদক্ষিণ করবে তাহলে সেটাও করা যাবে, তাই আমি একটু প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। এখান থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এসে দেখলাম এই জিনিসটা, এটাকে কি বলে তা আমার একেবারেই জানা নেই, কিন্তু অনেক সিনেমাতে দেখেছি এটাকে ঘোরাতে, তাই আমিও এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম। এই মনেস্ট্রির ভেতরে ঢুকতে গেলে অবশ্যই কিন্তু জুতো বাইরে খুলে তারপরে ঢুকতে হবে। জুতো তো খুলে নিয়েছিলাম, এবার এই জুতোটা পরাই হচ্ছে একটা স্ট্রাগল। এরপর আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটা দোকান আছে, তাই এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ। বাতাসিয়া লুপে ঢোকার সময় একটা এন্ট্রি চার্জ দিতে হয়, যেটা পার পার্সন 50 টাকা করে পড়ে। বাতাসিয়া লুপ খুলে যায় ভোর 5টার সময়, আর এটা খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেনের ট্র্যাক গেছে, টয় ট্রেনটা যখন এই রাস্তা দিয়ে যায় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। বাতাসিয়া লুপ থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। এই পার্কের একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো বাইনাকুলার্স রাখা ছিল, যেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এটা দিয়ে দেখতে গেলে তার জন্য 50 টাকা করে দিতে হবে। আকাশ এই সময় এতটাই পরিষ্কার ছিল, কোনো রকম বাইনাকুলার্সের প্রয়োজন পড়ছিল না, খালি চোখেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাচ্ছিল। এই পুচকিটাকে দেখো কি সুন্দর সেজেগুজে ফটোশুট করছে। বাতাসিয়া লুপে বেশ কয়েকটা দোকানও বসেছিল, এখানকার প্রাইসগুলো মোটামুটি ঠিকঠাক। গোটা দিনটা জুড়ে আমরা আর কি কি করলাম সেটা যদি একটা ভিডিওর মধ্যে দিতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজ আসি, পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।